আপনি কি জানেন যে বড় জাহাজগুলি আসলে ছোটগুলির চেয়েও দ্রুতশীল? আপনি কি এটা জানেন জাহাজের নিচের অংশে কেন লাল রং করা হয়, যা গোটা জাহাজকে রক্ষা করতে পারে? আপনি হয়তো এটাও জানেন না জাহাজের দেওয়াল কেন ম্যাগনেটিক অর্থাৎ চৌম্বকীয় করা হয়। জানেন না তো? আসুন আজকের ভিডিওতে জাহাজের এই সমস্ত গোপনীয়তা বোঝার চেষ্টাটার লাইন। আপনি যদি বেশিরভাগ জাহাজগুলি লক্ষ্য করে থাকেন, তবে আপনি সম্ভবত দেখেছেন যে তাদের বেশিরভাগই জলরেখার নিচের অংশ লাল রঙের আঁকা হয়। কিন্তু ঠিক কেন প্রত্যেকটি জাহাজে লাল রঙই হতে হবে? এটি যে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বজায় রাখা এমনটা নয়। আসলে লাল রং জাহাজটিকে সামুদ্রিক জীব যেমন বার্নাকল, শ্যাওলা এবং অন্যান্য ধরনের সামুদ্রিক জীবন থেকে রক্ষা করে। এই জীবগুলি নিজেদেরকে জাহাজের সাথে সংযুক্ত করে এবং একবার সেখানে আটকে গেলে তারা জাহাজের গুরুতর ক্ষতি করতে পারে, গা বেয়ে উপরে উঠে আসতে পারে এবং জাহাজের গতি কমে যেতে পারে। সুতরাং বেশ কিছু সমস্যার সাথে বেশি জ্বালানি খরচ, অপারেটিং এবং টাইমিংয়ের ক্ষতি হতে পারে। কিন্তু লাল রঙই কেন? কারণ এই লাল রং আসলে সাধারণ কোনো রং নয়। এটি একটি তামাভিত্তিক বায়োসাইড ধারণকারী অ্যান্টি ফাউলিং পেইন্ট। পেইন্টে থাকা তামা সামুদ্রিক জীবের জন্য একটি প্রতিবন্ধক, যার ফলে হালের সাথে সংযুক্ত হতে পারে না এবং জাহাজের ক্ষতি থেকে বাঁচানো যায়। এছাড়াও এই লাল পেইন্টের আরও কিছু ব্যবহারিক সুবিধা রয়েছে, যেমন ডুবুরি এবং জাহাজ মেকানিকদের সম্ভাব্য ক্ষতি বা গুরুতর ক্ষতিকে স্পষ্ট দেখতে সাহায্য করে। কারণ লাল রং এমনই একটি রং যা আশেপাশের জলের মধ্যে বৈসাদৃশ্য কোনো ক্ষতিকে আরও দৃশ্যমান করে তোলে। সুতরাং এটা ভাববেন না শুধুই সৌন্দর্য বাড়ানোর জন্য এমনটা করা হয়। জলের ভেতরে থাকা ক্ষতিকারক জীব থেকে রক্ষা পাওয়াই এই লাল রঙের মূল উদ্দেশ্য। ক্রুজ শিপ গার্বেজ। বিশ্বজুড়ে প্রতিটি ভ্রমণকারী জাহাজ একবার ভ্রমণে কয়েক টন আবর্জনা তৈরি করে, কারণ এরা প্রায় 1000 যাত্রীকে বিনোদন দেয় এবং সাথে পর্যাপ্ত ক্রু মেম্বার। অনুমান করা হয় এই সমস্ত জাহাজে প্রচুর জিনিস অপচয় হয়। তাহলে গোটা জাহাজ জুড়ে উৎপাদিত এই ময়লাগুলি কিভাবে পরিত্রাণ পেতে পারে বলে আপনার মনে হয়? স্বাভাবিকভাবেই আপনি হয়তো ভাববেন এগুলিকে ডাইরেক্ট জলে ফেলে দেওয়া হয়, তাছাড়া আর কী করবে? তবে ঠিক এমনটা নয়। তারা যে খাদ্য বর্জ্য, প্লাস্টিক, কাগজ এবং অন্যান্য ধরনের বজ্রসহ বিপুল পরিমাণ ময়লা তৈরি করে, এই সমস্ত কিছু ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমও দ্বারা পরিলক্ষিত হয়। সমস্ত বর্জ্য সংরক্ষণ ও নিষ্পত্তির জন্য জাহাজগুলিকে আইএমও এর নির্দিষ্ট নির্দেশিকা অনুসরণ করতে হয়। যদিও প্রচুর বর্জ্য সমুদ্রে ফেলা হয়, কিন্তু জাহাজ থেকে আবর্জনা নির্মূল করার আগে একটি জাহাজকে কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়। যেমন জাহাজের উৎপন্ন কঠিন বর্জ্যকে বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয়: পুনর্ব্যবহারযোগ্য বা অপুনর্ব্যবহারযোগ্য, বিপজ্জনক এবং খাদ্য বর্জ্য। এগুলিকে সঠিকভাবে মেশিন দ্বারা শোধন করে তারপরে নিষ্পত্তি করার অনুমতি দেওয়া হয়। আদেশ অমান্য করলেই মোটা অঙ্কের জরিমানা। আইএমও এর নির্দেশ অনুসারে কোনো ময়লা শোধন না করে সাগরে ফেলা যাবে না। এছাড়াও উৎপন্ন পয়ঃনিষ্কাশন এবং বজ্রজলও আইএমওর দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সমুদ্র ফেলার আগে অবশ্যই পরীক্ষা করা হয় যেন কোনোভাবেই সমুদ্র দূষিত না হতে পারে। ম্যাগনেটিক শিপ ওয়ালস। অনেক লোক হয়তো জানেন না যে আপনি যে ক্রুজ জাহাজে যাত্রা করছেন সেই জাহাজের দেওয়াল কেন চৌম্বকীয় হয়ে থাকে। এর মূলত কারণ হলো জাহাজের যাত্রী সাধারণকে বিশেষ সুবিধা প্রদান করা, আর এর জন্য আপনার ব্যাগে অবশ্যই এই ধরনের হুকগুলি রাখা প্রয়োজন। আপনি এই হুকগুলিকে জাহাজের দেওয়ালে অ্যাটাচ করে সেখানে ব্যাগ, জামাকাপড় এবং অন্যান্য দরকারি কাগজপত্র ঝুলিয়ে রাখতে পারবেন। আপনার ঘরে যদি অনেক লোক থাকে তবে আপনি কিছু গোপনীয়তা তৈরি করতে একটি পর্দাও লাগাতে পারবেন। আর বিশেষ করে এগুলি জাহাজ কর্তৃপক্ষ তৈরি করেছে রুমকে পরিষ্কার রাখতে। যেমন ধরুন, জিনিসপত্রগুলি দেওয়ালে ঝুলিয়ে রাখলে জাহাজের রুম তুলনামূলকভাবে পরিষ্কার থাকবে এবং স্টুয়ার্ড আরও সহজে কম সময়ে রুমটিকে পরিপাটি করে তুলতে পারবে। ফাস্টেড বিগ শিপ। আপনি যদি কখনো একটি বড় পণ্যবাহী জাহাজ বা একটি ক্রুজ জাহাজের সাথে অন্য ছোট জাহাজের রেসিং দেখে থাকেন, তাহলে অবশ্যই প্রথম দেখাতে আপনার মনে হবে ছোট জাহাজের গতি বেশি। এর জলজান্ত উদাহরণ হাতির দৌড়। দেখে মনে হয় না, কিন্তু একটি হাতি কিন্তু অনেক জোরে দৌড়াতে পারে। বাস্তবে বড় জাহাজটি সাধারণত ছোটটির চেয়ে অনেক দ্রুত হয় এবং এর কারণ কিছু যান্ত্রিক সংমিশ্রণের ফলাফল। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে একটি হলো যে বড় জাহাজগুলিতে অনেক বেশি শক্তিশালী ইঞ্জিন এবং প্রোপালশন সিস্টেম থাকে, যা তাদের আরও বেশি থ্রাস্ট তৈরি করতে এবং আরও দক্ষতার সাথে জলের মধ্যে দিয়ে চলাচল করতে দেয়। এই কারণে বড় জাহাজগুলি কম প্রচেষ্টায় উচ্চ গতি অর্জন করতে পারে, যার ফলে ছোট জাহাজগুলি বড় জাহাজগুলির সাথে গতির লড়াইতে হেরে যেতে পারে। আরেকটি কারণ হলো জাহাজের প্রকৃত আকার। চিন্তা করুন, জাহাজ যত বড় হয় তার দৈর্ঘ্যও কিন্তু বড় হয়।
তাই দৈর্ঘ্য অনুযায়ী জাহাজকে বেশি চলনশীল মনে না হলেও ছোট জাহাজের থেকে অনেক দ্রুত। এছাড়াও এই ধরনের বড় জাহাজগুলিতে আরও উন্নত নকশা এবং হেলদোল কমাতে আরও উন্নত প্রযুক্তি রয়েছে। সুতরাং সুবিন্যস্ত নকশা এটিকে প্রতিরোধ ক্ষমতা কমাতে এবং ছোট জাহাজের চেয়ে দ্রুততর করে গতি উন্নত করতে সাহায্য করে। তবে এই অর্থের ব্যতিক্রমও রয়েছে। বর্তমানে কিছু কিছু ছোট জাহাজগুলি বড়গুলির চেয়েও দ্রুত হতে পারে। হোভারক্রাফট। এতক্ষণ আপনারা দেখলেন যে জাহাজগুলি তা সবই জলে চলে, কিন্তু এমনও কিছু জাহাজ আছে যারা স্থলেও চলতে পারে। হোভারক্রাফট নামক এই অনন্য জাহাজগুলি অত্যন্ত বহুমুখী এবং বিভিন্ন সুবিধার জন্য দরকারি। এরা বায়ুর কুশন ব্যবহার করে এগুলিকে ভূপৃষ্ঠের উপরে তুলতে এবং ঘর্ষণ হ্রাস করে জল বা জমি উভয়ের উপর দিয়ে পিছলে যেতে পারে। নমনীয় এই বায়ুথলির কারণে হোভারক্রাফটগুলি জল বা জমি জুড়ে চলতে পারে, যা জাহাজের নিচে ঘিরে থাকে। এটিকে বাতাস দ্বারা পরিপূর্ণ করা হয় এবং জল বা ভূমির মধ্যে দিয়ে আরও এগিয়ে যাওয়ার জন্য ইঞ্জিন বা প্রপালশন সিস্টেম ব্যবহার করে জাহাজটিকে সামনের দিকে চালিত করা হয়। এই হোভারক্রাফটগুলি বেশ কয়েকটি অপারেশনের জন্য উপযুক্ত। এগুলি প্রায়শই অনুসন্ধান এবং উদ্ধারকারী যান হিসেবে ব্যবহৃত হয়, কারণ তারা দ্রুত জল এবং ভূমি পেরিয়ে যেতে পারে, প্রয়োজনে মানুষের কাছে পৌঁছাতে পারে। এগুলি সামরিক বাহিনী, পর্যটন এবং অন্যান্য বিনোদনমূলক শিল্প ব্যবহৃত হয়। তারা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে অনন্য এক জাহাজ, এবং যদিও অনেকে এগুলিকে একটি জাহাজ হিসেবে বিবেচনা করে না, কেউ কেউ বলে যে তারা একটি বিমানের সাথে সাদৃশ্যপূর্ণ, কারণ অনেক সময় দেখা যায় কিছু হোভারক্রাফট জলে চলার সাথে সাথে বাতাসেও উঠতে পারে। যেহেতু সমুদ্রে চলে তাই জাহাজ বলাই ভালো, তা না হলে এর সাথে আপনি জাহাজ, গাড়ি বা এয়ারক্রাফটের তুলনা করতে পারেন। দি বুলবোস বো। যদিও প্রতিটি জাহাজে এটি থাকে না, তবে বুলবোস বো আধুনিক জাহাজ নকশার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি হালের সামনে অবস্থিত এবং দেখতে অদ্ভুত মনে হতে পারে, তবে এটি একটি খুবই বাস্তব ভূমিকা পালন করে। এটি 1930-এর দশকে আবিষ্কার হয়েছিল এবং তারপর থেকে এটি পণ্যবাহী জাহাজ, ট্যাঙ্কার এবং ক্রুজ জাহাজ সহ বেশিরভাগ বড় জাহাজে একটি আদর্শ বৈশিষ্ট্য হয়ে উঠেছে। এটি জাহাজের কর্মদক্ষতা উন্নত করতে এবং জ্বালানি খরচ কমাতে অত্যন্ত কার্যকর। এই প্রসারিত বাল্বের মতো কাঠামোটি জাহাজের হালের সামনে জলরেখার ঠিক নিচে অবস্থিত। এটি একটি জল তরঙ্গ তৈরি করে যা জলের মধ্যে দিয়ে যাওয়ার সময় জাহাজের প্রতিরোধ ক্ষমতা কমাতে সাহায্য করে। যখন একটি জাহাজ জলের মধ্যে দিয়ে চলে তখন সে ধনুক আকৃতির তরঙ্গ তৈরি করে, ফলে জাহাজকে এই ধনুক তরঙ্গের মধ্যে দিয়ে কাটিয়ে উঠতে এবং গতিকে সামঞ্জস্য করতে এই বইয়ের ব্যবহার হয়। পরিবেশগত সুবিধার পাশাপাশি বুলবোস বো জ্বালানি খরচ এবং অপারেটিং খরচ বাঁচাতে পারে, যা গ্রাহকদের পরিবহন মূল্যকে আরও কম করতে পারে। শিপ ফুয়েলিং। কল্পনা করুন একটি বিশাল ক্রুজ জাহাজ সমুদ্র জুড়ে ভ্রমণ করছে। ঠিক তখন তার জ্বালানি বা তেল শেষ হয়ে গেছে। তখন তারা কি করবে? আপনি কি জানেন একটি জাহাজের যাত্রাপথে যেতে কত জ্বালানি প্রয়োজন হয়? প্রতিটি জাহাজের আকার যাই হোক না কেন, এর ইঞ্জিন এবং প্রপালশন সিস্টেমগুলির উপর ভিত্তি করে প্রচুর পরিমাণ তেলের প্রয়োজন হয়। এটি তাদের সমুদ্র জুড়ে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে দেয়। জ্বালানি জাহাজ সাধারণত ব্যবহার করে অপরিশোধিত তেল, পরিশোধন প্রক্রিয়া থেকে উৎপাদিত ভারী জ্বালানি তেল। এই জ্বালানি তেল যখন জাহাজে পৌঁছায় একটি জাহাজের বড় ট্যাঙ্কে সংরক্ষণ করা হয় এবং ইঞ্জিন ও জেনারেটরগুলিকে শক্তি দিতে ব্যবহৃত হয়। তবে একটি জাহাজের জন্য জ্বালানি প্রাপ্তির প্রক্রিয়াটি জটিল হতে পারে এবং একাধিক ধাপও রয়েছে, যেহেতু তারা একদিনে 250 টন তেল ব্যবহার করে। প্রথমত অপরিশোধিত তেল মাটি থেকে তুলে শোধন হয় এবং শোধন হলে এই তেল বন্দরে পরিবহন করা হয় এবং তারপর জাহাজে লোড করা হয়। যদি এমার্জেন্সি তেলের প্রয়োজন হয় তখন অন্য একটি জাহাজ এসে খুবই সাবধানে বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে জাহাজে প্রচুর পরিমাণ জ্বালানি লোড করে দেয়। তবে এই প্রক্রিয়ায় কয়েক ঘন্টা সময় লাগতে পারে, যদিও এমনটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, কারণ এরা আগে থেকেই সাবধানতা বজায় রাখে। এই তথ্যগুলি জাহাজে কর্মরত মানুষদের জন্য অত্যন্ত সাধারণ হতে পারে, কিন্তু সাধারণ মানুষ বা যাত্রীদের জন্য এগুলি হয়তো এতদিন অজানা ছিল। তো আমরা সকলের কথা মাথায় রেখেই ভিডিওটি তৈরি করেছি। কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন, ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।